একটি গ্রামে মিনা নামের একটি মেয়ে তার মায়ের সাথে থাকতো। তাদের ছোট্ট সংসার ছিল। মিনার মা বাড়িতে হাঁস মুরগি এগুলো লালন পালন করত, আর তাদের ডিম বিক্রি করে সংসার চালাতে হতো। একদিন মিনা অনেক অসুস্থ হয়ে পড়ল। কিরে মা, তুই এভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লি যে? তোকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার কাছে তো সে টাকাও নেই। কি করব এবার আমি? জানি না মা, তবে আমার যে অনেক খারাপ লাগছে। তুমি কিছু একটা করো। তুই কোনো চিন্তা করিস না মা, আমি হাঁস মুরগি বিক্রি করে তোর চিকিৎসার ব্যবস্থা করব। এই বলে মিনার মা কিছু হাঁস মুরগি বাজারে বিক্রি করে দিল, আর সেখান থেকে কিছু টাকা দিয়ে মিনার চিকিৎসা করালো। আর মিনা কিছুদিন পর সুস্থ হয়ে গেল। এভাবে অনেক দিন চলে গেল। একদিন মিনার মা মিনাকে বলল, মা মিনু, যা এই খাবারগুলো হাঁস আর মুরগিকে দিয়ে আয়। আচ্ছা মা, ঠিক আছে, দাও, আমি খাবারগুলো দিয়ে আসছি। এরপর মিনা সেই খাবারগুলো নিয়ে হাঁস মুরগির কাছে গেল, আর তাদেরকে খাবার দিতে লাগলো, আর বলতে লাগলো, নে নে, টি টি টি, খাবারগুলো খেয়ে নে, আয় আয়। আস্তে আস্তে এরা যে আমাদের সবাইকে বিক্রি করে দিচ্ছে, না জানি আমি কার খাবারের পণ্য হয়ে যাই। হ্যাঁ রে, আমি যে এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি যে অনেক দিন বাঁচতে চাই। এসব বলে তারা দুটি মুরগি কথা বলতে লাগলো আর খাবার খেতে লাগলো। আর একদিন তারা দুটি মুরগি বাহিরে হাঁটাহাঁটি করে দানা খেতে লাগলো। তখন উঠোনে মিনা ও তার মা কথা বলতে লাগলো। মা, আমার না মুরগির মাংস দিয়ে খাবার খেতে খুব ইচ্ছা করছে। সে কি কথা? আমার কাছে তো মুরগি কেনার মতো কোনো টাকা নেই রে মা। মুরগি কিনতে হবে কেন মা? আমাদের বাসায় তো দুটো মুরগি আছে। তুমি ওখান থেকে না হয় একটা মুরগি রান্না করো, তাহলে তো আর কিনতে হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে কাল সকালেই তোকে মুরগির মাংস রান্না করে দেব। আচ্ছা ঠিক আছে মা। এই সকল কথা একটি মুরগি শুনতে পেল, আর সে ভীষণ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, না না, এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা যাবে না, না হলে জানি না কাল কার যে জীবন চলে যাবে। আমি বরং আজই আমার জীবন নিয়ে পালিয়ে যাই। এ কথা বলে সে মুরগিটি মিনাদের বাড়ি থেকে চলে গেল আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। তখনই একটি ছেলে সেই মুরগিটাকে দেখতে পেল আর বলল, আরে বাহ, মুরগিটা দেখতে তো দারুণ, শরীরে অনেক মাংস আছে। এই মুরগিটা ধরে বরং বাড়িতে নিয়ে যাই। এই বলে ছেলেটি মুরগির পিছনে ছুটতে লাগলো, আর মুরগিটিও অনেক জোরে দৌড়াতে লাগলো। আরে যা, এক জায়গায় থেকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে এলাম, আর এখানে এসে তো আরেক বিপদে পড়েছি। যাই, ওই গাছের ডালে উঠে পড়ি। আরে যা, এই মুরগিটা তো গাছের উপরে উঠে গেল, এখন কি করে একে নিয়ে আসবো? যাই, আমিও বরং গাছে উঠে পড়ি। আরে, এই মুরগিটা তো খুব চালাক, আমার কাছে ধরাই দিচ্ছে না। ধর, আর পারবো না একে ধরতে, আমি একদম হাঁপিয়ে গেলাম যে। এই বলে ছেলেটি সেখান থেকে চলে গেল, আর মুরগিটা আবার হাঁটতে লাগলো। আস্তে আস্তে সকাল হয়ে গেল। মিনার মা মুরগি নিতে মুরগির ঘরে এলো। সে কি, আমার একটা মুরগি কোথায় গেল?
কোথাও যে খুঁজে পাচ্ছি না। কি হলো মা, তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? আরে একটা মুরগি যে কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। আচ্ছা মা, ঠিক আছে, তোমাকে আর মুরগি রান্না করতে হবে না। আর এই একটা মুরগি আমাদের কাছে রেখে দাও। আচ্ছা মা, ঠিক আছে, তোকে অন্যদিন মুরগি রান্না করে খাওয়াবো। অন্যদিকে সেই মুরগিটার কোনো রক্ষা হলো না। এক শিয়াল এসে সেই মুরগিটাকে ধরে ফেললো আর তাকে খেয়ে ফেলে। অন্যদিকে মিনাদের বাড়িতে থাকা সেই মুরগিটা একা একা বলতে লাগলো, ধুর, আমার যে একা একা ভালো লাগছে না, কি যে করি। কাল সকালবেলা আমিও এ বাসা থেকে বের হয়ে যাব। বাহ, আমি তো সুন্দর একটা ডিম দিয়েছি, কিন্তু এটা তো রঙিন ডিম। আমি তো আগে সাদা রঙের ডিম দিতাম। মুরগিটাকে খাবার দিয়ে আসি। সে কি, এই মুরগিটা তো একটা ডিম দিয়েছে, কিন্তু এটা তো একটি রঙিন ডিম। মিনা, মা মিনা, দেখে যা। কি হলো মা, আমাকে এভাবে ডাকছো কেন? এই দেখ ডিম। এটা কিসের ডিম মা? এটা দেখতে তো রঙিন, এমন ডিম আমি কখনো দেখিনি। আমাদের মুরগিটা এই রঙিন ডিম দিয়েছে। চল এই ডিমটা নিয়ে বাজারে যাই, মনে হয় এই ডিম বিক্রি করলে ভালো কিছু টাকা পাবো। আচ্ছা মা, চলো তাহলে। এরপর মিনা ও তার মা বাজারে গেল আর সে ডিমটা বিক্রি করে অনেকগুলো টাকা পেল। একটা রঙিন ডিম বিক্রি করেই এত টাকা পেয়ে তারা অনেক খুশি হয়ে গেল। এরপর তারা বাড়িতে চলে এলো। এ কি, আজ ওই মুরগিটা রঙিন ডিম দিয়েছে। আবারও রঙিন ডিম পেয়ে মিনার মা অনেক খুশি হয়ে গেল। এভাবে আস্তে আস্তে মিনা ও তার মা বড়লোক হয়ে গেল, কারণ সেই মুরগি প্রতিদিন একটা করে রঙিন ডিম দিত। আর সেই রঙিন ডিম পেয়ে তারা অনেক খুশি হলো। এরপর থেকে তারা সুখে শান্তিতে ইছামতি নামক একটি গ্রামে বাস করত শিউলি। শিউলি ছিল অনেক রাগী, কারো সাথে ভালো ব্যবহার করত না। কিছুদিন পর শিউলির সাথে মোহন নামে একটি ছেলের বিয়ে হয়। এরপর থেকে শিউলি মোহনের বাসায় থাকতে শুরু করে। মোহন রিক্সা চালাতো, সকালে বাইরে যেত আর রাতে বাসায় আসতো। সেরকমই একদিন, বউ, ও বউ, কোথায় গেলে? আরে কি হলো, এভাবে চেঁচাচ্ছ কেন? ভূতে ধরলো নাকি? হ্যাঁ, আরে কি সব বলো, ভূতে ধরবে কেন? আমি রিক্সা নিয়ে বাইরে যাব, আর তাই তোমাকে বলার জন্য ডাকছিলাম। এটা আবার আমাকে বলতে হবে কেন? তুমি তোমার কাজে চলে যাও। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি তাহলে। এরপর মোহন তার রিক্সা নিয়ে চলে গেল আর যেতে যেতে বলতে লাগলো, এই বউকে নিয়ে যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। যত দিন যাচ্ছে ততই আমার সাথে খারাপ ব্যবহার করছে। এই বলে মোহন যেতে থাকে। তখনই সে একটি যাত্রীকে দেখতে পেল আর মোহন বলতে লাগলো, আরে দিদি, কোথায় যাবেন আপনি? আসুন আসুন, বসুন। হ্যাঁ দাদা, আমি একটু সামনেই যাব, চলেন তাহলে।
এভাবেই সারাদিন মোহন অনেক কষ্ট করত আর রাতে বাসায় আসতো। আর বাসায় এসে মোহন তার বউয়ের অনেক কথা শুনতো। বউ, ও বউ, আমাকে খেতে দাও। আমার যে বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এসেছে নবাবজাদা। আমি কি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, খাবার রান্না করা আছে, একাই গিয়ে খেয়ে নাও। আমি কোনো কাজ করতে পারবো না। তোমার জন্য খাবার রান্না করে রেখে দেই, এটাই তো অনেক। এসব কথা বলে শিউলি ঘুমাতে চলে যায়। আর মোহনের মন অনেক খারাপ হয়ে যায়। আর মোহন নিজে থেকেই খাবার নিয়ে খেয়ে নেয়। এভাবে অনেক দিন চলে যায়। একদিন মোহন অনেক রাতে বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রাস্তায় এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল। আরে বুড়িমা, এত রাতে আপনি এখানে কি করছেন? আরে বাবা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, কোথায় আর যাব, তাই এখানেই রাত কাটাচ্ছি। আরে বুড়িমা, এভাবে কি বাইরে থাকা যায় নাকি? আপনি বরং আমার রিক্সাতে উঠুন, আমার বাড়িতেই আপনি থাকবেন। আচ্ছা বাবা, ঠিক আছে। এরপর সে বুড়ি রিকশাতে উঠে বসলো আর মোহনের সাথে তার বাসায় গেল। আর গিয়ে দেখলো শিউলি ঘুমিয়ে পড়েছে। তাই মোহন সে বৃদ্ধাকে একটি ঘরে থাকার জন্য বলে আর তাকে কিছু খাবার খেতে দেয় আর নিজে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা। হায় 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 হায়, এ তুমি কাকে নিয়ে এসেছো শুনি? এই বৃদ্ধ মহিলাকে তুমি কোথায় পেলে? আমি এনাকে কাল রাতে রাস্তায় পেয়েছি। বুড়িমা অনেক অভাগী গো। বুড়িমার আপন বলতে কেউ নেই, তাই আমি বুড়িমাকে নিয়ে এসেছি। বুড়িমা আজ থেকে আমাদের সাথেই থাকবে। কে? কি বললে তুমি? এই বুড়ি মহিলাটি আমাদের বাড়িতে আর আমাদের সাথে থাকবে? না না, আমি থাকতে এটা কখনোই হতে দিব না। এই বুড়ি, এই বাড়ি থেকে এখনই চলে যা। এভাবে বলো না মা, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই। তোমার স্বামী অনেক দয়ালু, আর তাই তো আমাকে এখানে থাকার একটু ঠাঁই দিয়েছে। হ্যাঁ, ওই ঠাঁই দিয়েছে জন্যই তো আমার স্বামীর কথা মতো আমাদের বাড়িতে থাকতে এসেছো। এই বলে শিউলি সেখান থেকে চলে গেল। তখন মোহন সেই বুড়িমাকে বলতে লাগলো। বুড়িমা, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমার বউয়ের কথায় কিছু মনে করবেন না। সে এরকমই, সব সময় সবার সাথে খারাপ ব্যবহার করে, আমার সাথেও করে। ও, এই ব্যাপার। তাহলে এক কাজ করো বাবা, তোমার বউয়ের মাথা বদল করো, তাহলে দেখবে সে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকবে আর এরপর ভালো ব্যবহার করবে। মাথা বদল মানে? এ কি করে সম্ভব? আমি এক বৈদ্য বাবা, আমি তোমার বউয়ের মাথা বদল করে দেব। এভাবেই সে দিনটা চলে গেল। রাতের বেলা শিউলি ঘুমিয়েছিল। আর তখনই সেই বুড়ি মনে মনে কিছু একটা বলে শিউলির মাথায় ফু দিল। আর তারপর তারাও ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা।
কই গো, কোথায় গেলে তুমি? খাবার দিচ্ছি, তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে চলে যাও। আরে বাহ, এ আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? আজ বউ এত ভালো হয়ে গেল কি করে? হ্যাঁ রে, তুই সত্যি দেখছিস, এসব আমি করেছি। এবার আর তোর কোনো চিন্তা নেই। আরে বুড়িমা, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আসেন, বসেন এখানে। আমি আপনার জন্য খাবার এনে দিচ্ছি। আর হ্যাঁ, আজ থেকে আপনি এখানেই থাকবেন, বুঝেছেন? এসব কিছু দেখে মোহন তো অবাক হয়ে গেল। আর এরপর মোহন বুড়িমাকে অনেক ধন্যবাদ জানালো। আর এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি শুনে যাও। আরে, কি হলো রে? এভাবে ডাকছিস কেন? বল, কি বলবি? দিদি আমাকে কাজ করতে বলেছে। তুমি বলো তো মা, আমি যদি কাজ করি তাহলে তো আমি কালো হয়ে যাব, তাই না বলো? হ্যাঁ, তাই তো রে। তোকে কোনো কাজ করতে হবে না, সব কাজ তোর দিদি করবে। গৌরী, কোথায় তুই? মা, তুমি আমায় ডাকলে? কি হয়েছে মা? কি হয়নি সেটা বল। তুই নাকি রূপাকে কাজ করতে বলেছিস? হ্যাঁ মা, বলেছি। ও তো কোনো কাজ করতেই পারে না, ওকে তো কাজ শিখতে হবে, তাই না? সেই চিন্তা কি তোকে করতে হবে নাকি? ও আমার মেয়ে, আমি বুঝবো। তুই এখন এখান থেকে যা, তোর কাজ কর। এরপর গৌরী সেখান থেকে চলে গেল। গৌরী তাদের নিজের মেয়ে ছিল না, যার কারণে সবাই গৌরীর সাথে এরকম ব্যবহার করত। অন্যদিকে রূপার মা রূপাকে অনেক ভালোবাসতো, কারণ রূপা দেখতে অনেক সুন্দর ছিল। আর এই রূপ থাকার কারণে তার নাম রূপা রাখা হয়েছিল। মা রূপা, কোথায় গেলি মা? কি হয়েছে মা? আরে বাহ, আমার মেয়েটা দেখছি দিন দিন আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। কি রূপ আমার মেয়ের! হ্যাঁ মা, আমি তো তোমারই মেয়ে, তাই তো এত সুন্দর হয়েছি, বুঝলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। আর শোন, তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, তুই রেডি হয়ে থাকিস। এই বলে রূপার মা সেখান থেকে চলে গেল। আর বিকেল বেলা পাত্রপক্ষ রূপাকে দেখতে এলো। তখন গৌরী সবাইকে খাবার দিতে গেল। একে, এই মেয়েটাকে? আসলে ও আমাদের বাড়ির কাজের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তাই বলুন। এরপর তারা সবাই রূপাকে দেখে। রূপাকে দেখে তাদের সবারই অনেক পছন্দ হয়। আর বিয়ের দিন তারিখ ঠিক করে তারা সেখান থেকে চলে যায়। আজ আমি দেখতে কালো বলে মা আমার সাথে এরকম করলো, সবার সামনে আমাকে কাজের মেয়ে বলল। আমি তো এই বাড়িরই মেয়ে, তবুও আমাকে কত কথা শুনতে হলো। কি রে গৌরী, তাড়াতাড়ি এদিকে আয়, অনেক কাজ বাকি আছে যে। গৌরী তার মায়ের কাছে চলে যায়। কিছুদিন পর রূপার বিয়ে হয়ে যায়। আর রূপা শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করে। বাহ, আমায় কি সুন্দর লাগছে! আর একটু সেজে নেই, তাহলে আরো সুন্দর লাগবে। কি ব্যাপার, আর কতবার আয়নাতে মুখখানা দেখবে? এবার গিয়ে সবার জন্য রান্নাটা করে ফেলো, আমারও যে অনেক খিদে পেয়েছে। এসব কি বলছো তুমি? আমি কেন রান্না করতে যাব? রান্না করতে গেলে যে আমার ত্বক কালো হয়ে যাবে। না না, আমি কোনো রান্না করতে পারবো না। রান্না করতে পারবে না মানে?
রান্না না করলে আমরা খাবো কি শুনি? আমরা কি না খেয়ে থাকবো নাকি? তুমি রান্না করো, আর না হলে মাকে গিয়ে রান্না করতে বলো, বুঝলে? এ কথা শুনে নগেন সেখান থেকে চলে যায়। নগেন মাথায় হাত রেখে বলতে থাকে, এ আমি কাকে বিয়ে করে নিয়ে এলাম? আমার যে কপালটাই পোড়া, সে যে বাড়ির কোনো কাজই করছে না। কি হলো, এখানে এভাবে বসে আছো যে? শোনো, আমার জন্য বাজার থেকে কিছু ফল কিনে নিয়ে আসো। ফল? এই সময়ে আবার ফল কেন? ফল খেলে আমার চেহারা ভালো থাকবে, আর এর জন্যই তুমি ফল কিনে নিয়ে আসবে। এখন কোনো ফল কিনে আনতে পারবো না, আমার কাছে কোনো টাকা নেই। আমি দেখতে সুন্দর, আর তোমরা দেখতে অসুন্দর, এর জন্য কি তোমাদের হিংসে হয় নাকি? এখানে হিংসে হওয়ার কিছু নেই। সবাইকে ভগবান তৈরি করেছে, সবাই দেখতে সুন্দর। কিন্তু তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করছো, এটা ঠিক না। আমার রূপ আছে বলেই আমি অহংকার করছি। এত কথা না বলে যা করতে বলেছি তাই করো। এরপর নগেন সেখান থেকে চলে যায়। কিছুদিন পর এক তান্ত্রিক তাদের বাড়ির সামন দিয়ে যাচ্ছিল। খুব জল তেষ্টা পেয়েছে, যাই ওই বাড়ি থেকে একটু জল খেয়ে আসি। বাড়িতে কেউ আছে? মারে, আমায় একটু সাহায্য কর। আরে, কি হলো? এই সময় ডাকছেন কেন আপনি? আমার ঘুমটা নষ্ট করে দিলেন। আমি দুঃখিত মা, তবে আমায় একটু জল দিবে? আমার যে অনেক পিপাসা পেয়েছে। কি? আমার ঘুম নষ্ট করে এখন আবার জল চাইতে এসেছেন? না ঘুমালে যে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। এখান থেকে যান তো আপনি, আমি কোনো জল দিতে পারবো না। ও, তাহলে এই ব্যাপার। তুমি তোমার রূপের অহংকার করছো। আমি তোমায় অভিশাপ দিলাম, দুদিনের মধ্যেই তুমি অনেক কালো আর কুৎসিত হয়ে যাবে। আরে যান তো আপনি, আপনার এগুলো কথায় কিচ্ছু হবে না। আর সে তান্ত্রিক সেখান থেকে চলে গেল। এভাবেই 2 দিন কেটে গেল। আর পরদিন সকালবেলা, এ কি, আমি দেখতে এরকম হলাম কি করে? আমার চেহারা তো কালো হয়ে গেছে। এ কি হলো? এই সকালবেলা চেঁচাচ্ছ কেন? আরে, তোমায় দেখতে এত কালো লাগছে কেন? সেটা তো আমিও বুঝতে পারছি না, আমি দেখতে এরকম হলাম কি করে। ও, মনে পড়েছে, এক তান্ত্রিক বাবা আমার কাছে জল খেতে এসেছিল, কিন্তু আমি তাকে কোনো জল দেইনি, আর তাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছি। আর এর জন্য তিনি আমাকে এই অভিশাপ দিয়েছিলেন। হয়তো তার অভিশাপের জন্য তোমার এই অবস্থা হয়েছে। এতদিন তুমি তোমার এই রূপের অনেক অহংকার করেছিলে, আর এজন্যই আজ তার উপযুক্ত শাস্তি পেলে। এ আমার কি হয়ে গেল? এখন আমি কি করব? এখন আর তোমার কিছুই করার নেই। রূপা তার ভুলগুলো বুঝতে পারলো। এভাবে রূপা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো।